বারে যাই। এখানে দেখেন ফাইল থেকে তো আমরা নিউ নিতে পারি, কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এন, ওপেন করতে পারি যদি আমার পিসিতে কোনো ছবি টবি থাকে ওখান থেকে ওপেন করতে পারি। আচ্ছা, ব্রাউজ ইনক্রিজ থেকে কিছু আনতে চাইলে, আচ্ছা এখানে দেখানোর মতো আর কি আছে, এখানে এক্সপোর্টে আমরা যাব পরে। জেনারেট শেয়ার অন বিহেন্সটা কিন্তু আপনাদের পোর্টফোলিও একটা, মানে পোর্টফোলিও শেয়ার করার জন্য ফ্রি একটা ওয়েবসাইট বিহেন্স। আপনারা যখন কাজ করবেন আপনাদের এই কাজগুলো বিহেন্সে আপলোড করে রাখতে পারেন, যে বিহেন্স থেকে কিন্তু ক্লায়েন্টও পাওয়া যায়। আপনার যদি কাজ ভালো হয় বা কোনো ক্লায়েন্ট যদি আপনার কাজ দেখে ইমপ্রেসড হয় তাহলে কিন্তু আপনাকে বিহেন্সে নক করতে পারে। ঠিক আছে, বিহেন্সে কি অ্যাকাউন্ট খুলে রাখতে হবে? বিহেন্সে মানে ফেসবুক আমরা যেরকম অ্যাকাউন্ট করে ইউজ করি ওরকমই আপনি বিহেন্সে অ্যাকাউন্ট করলেন। বিহেন্সটা কিন্তু অ্যাডোবির একটা ওয়েবসাইট, ঠিক আছে? তো এই জন্য আমরা ফটোশপ থেকে ডিরেক্টলি শেয়ার অন বিহেন্স অপশনটা এখানে আসছে, যে আমি ডিরেক্টলি বিহেন্সে শেয়ার করে দিতে পারি। তো বিহেন্সে হিউজ পরিমাণ হচ্ছে মানে ক্লায়েন্টও পাওয়া যায়, আর এটা হচ্ছে একটা পোর্টফোলিও সাইট। আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করতে যাবেন, সে যখন পোর্টফোলিও দেখতে যাবে, আপনি বিহেন্সের ওয়েবসাইট লিংকটা, আপনার প্রোফাইলের লিংকটা দিয়ে দিলেই কিন্তু আপনার দেখতে পারতেছেন যে আপনি কি ধরনের কাজ করে আসছেন। বিহেন্সের রেগুলার যদি অ্যাক্টিভ থাকা যায় তাহলে আপনি ওখান থেকেও ক্লায়েন্ট পেতে পারেন। ঠিক আছে, এইখানে আপনার দেখানোর ফাইল থেকে মূলত আপনি কোনো নতুন ডকুমেন্ট নেবেন, কোনো কিছু ওপেন করবেন, সেভ করবেন বিভিন্ন ভাবে। এখানে সেভ অ্যাজ দিয়ে আপনার সেভ করতে পারেন, এক্সপোর্ট দিয়েও সেভ করতে পারেন, এখানে স্ক্রিপ্ট দিয়েও সেভ করতে পারেন, তো প্রিন্ট দিতে পারেন, এক্সিট দিতে পারেন। আচ্ছা, এটা ফাইলের কাজটা। এক্সপোর্টে আমাদের এখন লাগবে না, আমরা যে অ্যানিমেশনের কাজ করব, ঠিক আছে? ওটাতে যখন আমরা যাব তখন আমরা এক্সপোর্টে যাব। কারণ এখানে আপনি যখন এক্সপোর্টে মূলত এই যে দেখেন এখানে কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি, মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকলে এখান থেকে ডিরেক্ট পিএনজি তে যেতে পারি, অথবা এখানে সেভ এজ থেকেও কিন্তু আমার বিভিন্ন রকম এক্সটেনশন আছে। দেখেন এখানে আমার বিভিন্ন কাজে বিভিন্ন রকম এক্সটেনশন লাগে, যেমন যে বিএমপি বা হচ্ছে আপনার টিআইএফ, টার্গা, এগুলা হচ্ছে কি যে আমরা যখন 3D ম্যাক্সে যখন কাজ করি, 3D কোনো একটা অবজেক্টে টেক্সচার যখন আমরা ফটোশপ দিয়ে বানাই, হ্যাঁ, তখন ওই টেক্সচার গুলো অ্যাপ্লাই করতে গেলে দেখা যায় যে 3D ম্যাক্সে একরকম ফরম্যাট হচ্ছে কি করে, কি বলে এটাকে, মানে অ্যাকসেপ্ট করে। তো আমার ওইখানে যেই ফরম্যাট, হ্যাঁ, যেই ফরম্যাটটা সাপোর্ট করবে আমার সেভ করার সময় ওই ফরম্যাটে আমার সেভ দিতে হবে। ঠিক আছে, আমরা যখন কোনো একটা অ্যানিমেশনের কাজ করব তখন কিন্তু আমরা জেপিজি তে সেভ করলে সেই অ্যানিমেশনটা কাজ করবে না, তখন আমার এই যে জিআইএফ যেটা এই ফরম্যাটে সেভ করতে হবে। তো এটা এই জিআইএফ না, তখন আমরা এক্সপোর্ট থেকে জিআইএফ দিব, তখন তাহলে আমরা হচ্ছে অ্যানিমেশনটা দেখতে পাবো। ঠিক আছে, নাহলে দেখতে পারবো না। তো এখানে বিভিন্ন কাজে আমার এই যে পিডিএফ সেভ করতে পারি, ফটোশপ র ফাইল সেভ করতে পারি, পিএনজি সেভ করতে পারি। এখানে যেরকম পিএনজি আছে আমার সেভ এজে যে আমার এখান থেকে ফটোশপ জেপিজি বা পিএনজি আমার সিলেক্ট করে তারপরে পিএনজি তে সেভ করতে হবে। বাট এখানে ডিরেক্টলি এক্সপোর্টে গেলে কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি দিলে আমার হয়ে গেল, কাজ কমে গেল। আর এখানে সেভ ফর ওয়েব আছে যেটা, এটা হইতেছে আমরা যখন মানে যখন কোনো ওয়েবসাইটের জন্য কোনো কাজ করি তখন ছবিগুলার মানে ছবিগুলার সাইজ যত কম হয়, কারণ আপনার একটা ওয়েবসাইটে আপনার কি বলে হোস্টিং এর একটা ব্যাপার থাকে, মানে আপনার ওয়েবসাইটে কতটুকু জায়গা আছে। এখন আপনার একটা ইমেজ যদি অনেক বেশি জায়গা নিয়ে নেয় তাহলে কিন্তু আপনার তাড়াতাড়ি জায়গা শেষ হয়ে যাবে। আমাদের যেরকম হার্ড ড্রাইভ যেমন থাকে আমরা ইউজ করি, তো ওয়েবসাইটের ব্যাপারগুলো কি যে আপনার ছবি আপনার দেখতে মানে যেমনই হোক, মানে রেজুলেশন ঠিক রেখে সাইজ কমটা হচ্ছে ওয়েবসাইটের জন্য দরকার। তখন এই জন্য আলাদা করে একটা অপশন দিয়ে দিছে সেভ ফর ওয়েব। আমরা সেভ ফর ওয়েবে যদি সেভ করি, যেই ছবিটার আপনার সাইজ হওয়ার কথা ছিল 1 মেগাবাইট, সেটা হয়তো আমরা সেভ ফর ওয়েবে দিলে কয়েক কিলোবাইটে সেভ হবে। মানে ছবি সেম থাকবে, কোয়ালিটি সেম থাকবে, কিন্তু ওটার সাইজটা কমে যাবে আর কি। তো এই জন্য আমরা সেভ ফর ওয়েবে সেভ করবো। আর এই যে এক্সপোর্ট অ্যাজে গেলে দেখেন এই যে এখানে আরো ফরম্যাট আছে, পিএনজি, জেপিজি, জিআইএফ, এইচপিজি। তো এই আমরা যাব, আমাদের যখন জিআইএফ ফরম্যাটটা লাগবে তখন আমাদের এক্সপোর্ট অ্যাজে যাইতে হবে।
ঠিক আছে, আমরা যখন অ্যানিমেশন করব তখন ওখানে যাব। ফাইলে মোটামুটি এগুলাই, এখান থেকে আর বেশি কিছু দেখার কিছু নাই। এডিটে যে আপনাদের যেগুলো দেখানো হয়েছে, এখানে তো আমরা কন্ট্রোল জেড যেটা কিবোর্ড শর্টকাটে আমরা ইউজ করি, আনডো নিউ লেয়ার, কন্ট্রোল জেড। আর স্টেপ ফরওয়ার্ড হচ্ছে শিফট, মানে কন্ট্রোলের সাথে জাস্ট শিফট দিতে হবে, তাহলে আমি যেটা ব্যাক করছিলাম ওটাকে আমি আবার ফিরায় নিয়ে আসতে পারবো, স্টেপ ফরওয়ার্ড। তারপর আবার স্টেপ ব্যাকওয়ার্ড, বারবার যদি আমি ব্যাক করতে চাই তাহলে কন্ট্রোল অল্টার জেড। এগুলা তো আমরা কিবোর্ড শর্টকাট দিয়েই আমরা ইউজ টু হয়ে গেছি করতে করতে। আচ্ছা, কপি এখান থেকে, এখানে আমার তো যেহেতু এখানে লেয়ারে কোনো কিছু নাই, সিলেকশন করা নাই, এজন্য এগুলো অফ হয়ে আছে। তো আমার যদি কপি করতে হয় আবার পেস্ট করতে হয়, একটা হচ্ছে আপনি পেস্ট করলেন, সে তার মতো করে হয়তো বা সেন্টারে বা একটা জায়গায় সে পেস্ট করে, ঠিক আছে। বাট স্পেশাল দিলে হচ্ছে কি যে আপনি যেই জায়গাটা থেকে কপি করেছিলেন এক্স্যাক্টলি ওই জায়গায় পেস্ট করতে পারবেন, ঠিক আছে, এই অপশনগুলো আসবে। আপু আচ্ছা আপু এখানে, আজকে হ্যাঁ একটা হ্যালো, আজকে ওই উডেন বক্সটা বানানোর সময় ভিডিওতে দেখলাম হচ্ছে কপি মার্জড একটা অপশন দেখলাম, কপি মার্জড, ওইটা হচ্ছে এডিটে আছে, মানে ওইটার কাজটা বুঝলাম না। বুঝি নাই, কপি মার্জ, মার্জ কপি মার্জ মার্জ কপি এডিটে মার্জ আছে। করার পরে কি হয়েছে ওখানে, মানে দুইটা লেয়ার একদম কি একসাথে হয়ে ব্যাকে গেছে পেস্ট এরকম হয়ে কিছু? গেছে। না 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 না, ব্যাকে পেস্ট হয়েছে, মানে ব্যাক থেকে একটু সাইডে। আচ্ছা এটা আমাকে একটু বললেন, আমি তো টিউটোরিয়াল দেখি নাই, আমি ওটা করি নাই, কত কত মিনিটের মাথায় ওটা আছে, ওটা একটু বের করে নেক্সট ক্লাসে বললেন, আচ্ছা আচ্ছা, দেখে বলবেন, আমি না এখন দেখে, মানে করবো। না দেখে বুঝতেও পারবো না, বলতে পারবো না। আচ্ছা, তারপরে দেখেন এখানে সার্চ করতে পারেন, ধরেন আপনি কোনো একটা টেক্সট লিখলেন, ওখানে আপনি বের করতে চাচ্ছেন যে ওই টেক্সটটা কোথায় আছে, বা ওই টেক্সটে যদি আপনি চেঞ্জ করতে চান, ধরেন আপনি আহ, আপনি বাংলাদেশ লিখছেন, বাংলাদেশ লেখার জায়গাটাকে আপনি চেঞ্জ করে হয়তো বা ঢাকা লিখতে চান, ওই মাইক্রোসফট ওয়ার্ডের যে সিস্টেমটা, এগুলাই আর কি। এখানে ফাইন্ড এন্ড রিপ্লেস টেক্সট, চেঞ্জ স্পেলিং, এখানে যে ফিল কালার, স্ট্রোক কালার দিতে পারেন এখান থেকে। আচ্ছা, এই ওয়ার্পের এগুলাতে আমরা যাব। এডিটে গেলে এই যে এখান থেকে ফিল কালার আছে, স্ট্রোক কালার আছে। স্ট্রোক কালার আপনি কত পিক্সেল স্ট্রোক কালার দিতে চান, এই যে এখানে আরো অপশন আছে, সেন্টারে দিতে চান না ইনসাইড না আউটসাইড, অ্যাজ ইউজুয়াল যে এগুলা ওগুলাই। এই যে আমার স্ট্রোক কালার চলে আসবে এখান থেকে, এডিট থেকে। আচ্ছা, এখানে ফিল কালার, স্ট্রোক কালারের পরে এখানে একটা আছে হচ্ছে পাপেট ওয়ার্প, এটাও আমরা অ্যানিমেশনে দেখবো। এটা যদি সামহাও আমি কোনো কারণে স্কিপ করে যাই, মনে না থেকে আপনারা মনে করাই দিবেন, পাপেট ওয়ার্প, ঠিক আছে। আচ্ছা, ফ্রি ট্রান্সফর্ম, এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। আপনি যে কোনো অবজেক্ট হোক বা টেক্সট হোক, যে কোনো কিছুই হোক, শেপকে আপনি এটাকে আবার স্কেলিং করতে পারবেন, রোটেট করতে পারবেন, তার জন্য হচ্ছে কন্ট্রোল টি এখান থেকে দিতে পারেন, অথবা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। কন্ট্রোল টি দিলে এই যে এইটা চলে আসবে, তখন এখান থেকে আপনি শিফট ধরে ছোট বড় করলে এটা প্রপোর্শনালি ছোট বড় হবে, আমি এখান থেকে ধরে রোটেট করতে পারবো, ঠিক আছে। তারপরে আবার এখানে ট্রান্সফর্মে আরো কিছু অপশন আছে, যেমন হচ্ছে সেম জিনিসটাই আবার করতে চাইলে এই যে অ্যাগেইন। আচ্ছা, এখানে স্কেলিং করতে চাইলে আমি যদি স্কেলে যাই কি আসে, মানে এটাকে আমি ছোট বড় করতে পারবো আর কি, স্কেল। আবার এডিটে যে এখানে আছে রোটেট, রোটেট করতে পারবো। তো রোটেটের জন্য আলাদা তো আমার ওখানে যাওয়ার দরকার নেই, আমি জাস্ট কন্ট্রোল টি দিলেই আমি স্কেলিংও করতে পারতেছি, রোটেটও করতে পারতেছি। এটা কিবোর্ড শর্টকাট ইউজ করাটাই ভালো, এই যে ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল টি। এখন আপনি যেটা এক্সক্লুসিভলি যেটা ইউজ করতে পারেন এখান থেকে, সেটা এক হচ্ছে স্কিউ, যেটা আছে ডিস্টর্ট, পার্সপেক্টিভ, ওয়ার্প। এটা হচ্ছে আপনি এই কন্ট্রোল টি দিয়ে এই অপশনগুলো পাবেন না। আমি যদি স্কিউতে যাই, দেখেন এইখানে আমি এটাকে ইচ্ছে করলে এই যে নির্দিষ্ট একটা পয়েন্টকে আমি ই করতে পারবো, কি বলে, চেঞ্জ করতে পারবো। হ্যাঁ ঠিক আছে, আমরা কিন্তু ইলাস্ট্রেটরে কি করতে পারছি যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা পয়েন্টগুলা সিলেক্ট করতে পারতাম, বাট এইখানে দেখেন, এখানে আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, কন্ট্রোল টি দিলাম, কিন্তু তারপরেও কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করতে পারতেছি না, কিন্তু এরপরেও আমি করতে পারবো। দেখেন আমি যদি এখানে কন্ট্রোল প্রেস করি, যদি কন্ট্রোল প্রেস করি, তাহলে দেখেন এটা আমার কালো ছিল,
কন্ট্রোল প্রেস করার পরে এটা আমার সাদা হয়ে যাবে, তখন আমি এই যে এই সেম স্কিউ যে অপশনটা ছিল ওটা আমি এখান থেকেও পাবো। ঠিক আছে, কন্ট্রোল জেড দিলাম, দেখেন কন্ট্রোল টি দেওয়ার পরে আমার যেই ইয়াটা আসলো, বক্সটা আসলো, এখানে আমি যদি কন্ট্রোল প্রেস করি তাহলে আমার স্কিউ যে অপশনটা ছিল সেটা আমি এখান থেকে কাজটা করতে পারতেছি। ঠিক আছে, তো আমার স্কিউ এর জন্য আমার এখানে যাওয়া লাগতেছে না। ডিস্টর্টে কি আছে দেখি, ডিস্টর্টের কাজ কি? ডিস্টর্টের কাজ আচ্ছা, ডিস্টর্ট স্কিউ এর কাজ একই রকম মোটামুটি। আচ্ছা, পার্সপেক্টিভ মানে হচ্ছে যে আমরা পার্সপেক্টিভ যে ইমেজগুলো যেরকম করতাম ওরকম পার্সপেক্টিভ বানানো যাবে আর কি। এই যে আমি এই পয়েন্টটা ধরে যদি টান দেই, এই যে আমি এটাকে এরকম পার্সপেক্টিভ করে ফেলতে পারতেছি। এটাকে এন্টার দিলাম, এটাকে আবার কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি আরো এরকম করে ফেলতে পারতেছি। তো আমি মানে একটা ভিউকে পার্সপেক্টিভ নেওয়ার জন্য আমি এই টুলটা ইউজ করতে পারি। তারপর হচ্ছে ওয়ার্পটা হচ্ছে এখানে দেখেন আপনারা ম্যাশে কাজ করছেন না ইলাস্ট্রেটরে, ওরকমই অনেকটা। এখানে যে আলাদা করে পয়েন্ট, চার কোণায় চারটা পয়েন্ট আছে, প্লাস এগুলোকে কন্ট্রোল করার জন্য এই যে এরকম আছে। তো আপনি যদি আপনার মতো করে এটাকে কোনো একটা শেপে দাঁড় করাতে চান, তখন এই যে আমি এই পয়েন্টগুলোকে ইচ্ছা করলে নাড়াতেও পারবো। আপু, হ্যাঁ, এইখানে মেশের মতো আলাদা কোনো মানে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট মানে তৈরি করা যাবে না, মানে না করার জন্য, এখানে অ্যাড করা করার জন্য? না। মানে যে করা থাকবে এগুলাই আচ্ছা, এখানে অ্যাড করা যাবে কি অ্যাড করা যাবে না? এখানে আপনার এই যে ডিরেক্ট আপনার এখানে কাজ শেষ হয়ে গেলে সে অ্যাপ্লাই করে দিতে বলতেছে, অ্যাপ্লাই করে দিলেই কিন্তু এই যে শেষ। এখন আপনি মানে আপনি যখনই অ্যাপ্লাই করে ফেলবেন তখন এই পয়েন্টগুলো আর পাবেন না। আপনি আবার যদি ওয়ার্পে যান তখন কি আসে দেখেন, আবার যখন ওয়ার্পে যাবেন তখন দেখেন আবার কিন্তু এই চার কোণা করে ফেলছে সে ওয়ার্পটাকে, তখন কিন্তু ওই আগের পয়েন্টগুলো কিন্তু আপনি আর পাচ্ছেন না। ঠিক আছে, আচ্ছা এইটাও সম্ভবত আছে, দেখি। আপু, কপি মার্ক যেটা দেখলাম ওটা হচ্ছে 24 মিনিট 20 সেকেন্ড থেকে মার্ক করে রাখা। হ্যাঁ হ্যাঁ কপি মার্কের যেটা বললাম না, ওই হ্যাঁ, টিউটোরিয়ালে হচ্ছে 24 মিনিট 20 সেকেন্ড থেকে। 24 মিনিট 20 সেকেন্ড। আচ্ছা এটা মনে রাখেন, পরে দেখতেছি। আচ্ছা, এডিটে যে ট্রান্সফর্মে গেলাম, এটা হচ্ছে রোটেট, আপনি 180 ডিগ্রি 90 ডিগ্রি ক্লকওয়াইজ, তারপর হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, ফ্লিপ হরাইজন্টাল ভার্টিক্যাল। এই সলিড কাজের মধ্যে দেখালে তো বুঝবেন না ফ্লিপ হরাইজন্টাল বা ভার্টিক্যাল বলতে কি বোঝাচ্ছে আসলে। এখানে যদি আমি অন্য একটা কালার দিই তাহলে বুঝবেন। ধরেন এটাকে আমি যদি হরাইজন্টালি করতে চাই, তখন এটাকে ইচ্ছে করলে আপনি কন্ট্রোল টি দিলে, রাইট ক্লিক করলে এই যে দেখেন ফ্লিপ হরাইজন্টাল ফ্লিপ ভার্টিক্যাল চলে আসছে। আপনি ফ্রি ট্রান্সফর্মের অপশনগুলো সেম অপশনগুলো কিন্তু এখানেও পাচ্ছেন। কি করবেন, কন্ট্রোল টি দিবেন, বক্সটা আসার পর রাইট ক্লিক করবেন, এই যে এখানে সেম অপশনগুলো চলে আসছে। ফ্লিপ হরাইজন্টাল দিলে কি আসবে, এই যে মানে এই পাশ থেকে ফ্লিপ হয়ে এই পাশে চলে আসবে, বাম দিক থেকে ফ্লিপ হয়ে ডান পাশে চলে আসলো। আর যদি ভার্টিক্যালি দেন তার মানে হচ্ছে উপর নিচে, উপরের অপশনটা নিচে চলে আসবে। আমি যদি ফ্লিপ ভার্টিক্যাল দিই দেখেন থেকে নিচে চলে আসছে জিনিসটা। আপু একটা প্রশ্ন, হ্যাঁ বলো। এই রেক্ট্যাঙ্গেলটাতে স্টক দিয়েছেন, স্টকটা কিভাবে দিয়েছেন? কিসের এই যে এই রেক্ট্যাঙ্গেল যে একটা এখানে নিয়েছেন বক্স, এটা যে এখানে স্টক দিয়েছেন যে এটা এটা হচ্ছে এই যে এখানে এডিটে ছিল, এডিটে এই যে ফিল কালার স্ট্রোক কালার, এখান থেকেও স্ট্রোক দিতে পারেন। আবার এই যে এখানে এফএক্স আছে না, এখানেও তো আপনি স্ট্রোক দিতে পারেন, এই যে এখানে স্ট্রোক কালার। এখান থেকে আপনি যখন আসলে মানে এইখানে যে অপশনগুলো আপনি পাবেন এই মেনু থেকে, আপনি যত অপশন আপনি অ্যাপ্লাই করবেন এগুলাকে আর এডিট করতে পারবেন না। ঠিক আছে, বাট এগুলা বাদ দিয়ে আপনি যদি এই যে এখান থেকে অপশন মানে এখান থেকে অ্যাপ্লাই করেন, স্ট্রোক অ্যাপ্লাই করেন, কালার অ্যাপ্লাই করেন, এগুলা পরবর্তীতে আপনি আবার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে,
আচ্ছা, আচ্ছা তো যেই অপশনগুলো আমার এইখানে থাকবে, লেয়ারে যে অপশনগুলো পাবো ওগুলো আমরা সবসময় ট্রাই করব এখান থেকে অ্যাপ্লাই করতে। ঠিক আছে? হ্যাঁ আপু বলেন। ওই যে মানে ডিলিটের অপশনটা একটু দেখাবেন না, মানে আমি বক্স করতে গিয়ে কাটার যে অংশগুলো আছে না, ওটা আমি এক পাশে করছি, আবার মানে আরেক পাশে বসাবো, তখন আমি ওইটা মানে কাটতে পারতেছি না। কাটতে পারতেছেন না বলতে মানে মানে লেয়ারটা আউট করতে পারতেছি না, মানে ডিলিট করে দিব আর কি। ওই ওই লেয়ারটা ওখান থেকে ডিলিট করে দিব, কিন্তু ডিলিট করতে পারতেছি না। আপনি যদি লেয়ার ডিলিট করতে চান, আপনি যদি লেয়ার ডিলিট করতে চান, এই যে আমি লেয়ার ধরে এই যে এখানে ডিলিট আছে ডিলিট করে দিতে পারেন, অথবা লেয়ার ধরে জাস্ট আপনার কিবোর্ডে ডিলিট একটা অপশন আছে, ডিলিট একটা বাটনই আছে, বা বাটনে এই যে আমি ডিলিট প্রেস করলাম চলে গেল। এই যে আবার লেয়ার অপশন, এখান থেকে এই যে ডিলিট, আপনি অনেক ভাবে একই কাজ অনেক ভাবে করা যায় ফটোশপে। আবার যদি আপনার এমন হয় যে আপনার লেয়ারের পুরোটা আপনি ডিলিট করতে চাচ্ছেন না, একটা অংশ এতটুকু আমি ডিলিট করতে চাচ্ছি, আপনি সিলেকশন করে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দেন। কিবোর্ডে একটা অপশন আছে দেখেন, এন্টারের ডান পাশে ডিলিট, সিলেকশন করে ডিলিট দিয়ে দিলেন, এই যে ডিলিট হয়ে গেল, কন্ট্রোল ডি দিলাম চলে গেল। আপু আরেকবার একটু দেখান আপু, হ্যাঁ হ্যাঁ, এই যে মানে কিভাবে ডিলিট করলেন পার্টটুকু? ডিলিট করলাম হচ্ছে এই যে সিলেকশন টুলটা নিলাম, এই যে এই লেয়ারের হ্যাঁ আমার এতটুকু অংশ লাগবে না, আমি এতটুকু সিলেকশন করলাম যে এতটুকু আমি বাদ দিয়ে দিব, জাস্ট কিবোর্ডে একটা হ্যাঁ ডিলিট আপনার বাটন আছে, কিবোর্ডে ডিলিট দেন চলে